2024 সালের জুলাই আগস্ট মাসে সংগঠিত ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি মানবতা বিরোধী অপরাধের মামলায় তাঁকে এবং বাংলাদেশের ক্ষমতাচ্যুত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আদালত। আবার একই মামলায় গুরুত্বপূর্ণ অভিযুক্ত বাংলাদেশ পুলিশের প্রাক্তন প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন প্রসিকিউশনের সাক্ষী হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ডের পরিবর্তে 5 বছরের কারাবাসের সাজা দেওয়া হয়েছে। শেখ হাসিনার মৃত্যুদণ্ড আন্তর্জাতিক পরিসরে তীব্র আলোড়নের সৃষ্টি করেছে। যদিও হাসিনা রয়েছেন ভারতের নিরাপদ আশ্রয়ে, ফলে তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কিন্তু এই রায় আবার সামনে এনেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: আদৌ কি সভ্য সমাজে মৃত্যুদণ্ড থাকতে পারে? কোনো ব্যক্তি যতই মানবাধিকার বিরোধী অপরাধ করে থাকুন, তাকে কি মৃত্যুদণ্ড দেওয়া যায়? বাংলাদেশে অবশ্য রাজনৈতিক বিরোধীদের মৃত্যুদণ্ড দেওয়ার চল রয়েছে। শেখ হাসিনার আমলেই 1971-এ মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত স্বাধীনতা বিরোধীদের বিচার করেছে বাংলাদেশ সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে জামায়াতে ইসলামের নেতা আব্দুল কাদের মোল্লা, মোহাম্মদ কামারুজ্জামান মতিউর রহমান নিজামী, আলী এহসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাশেম আলী এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, এই 6 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তখনও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন মৃত্যুদণ্ডের রায়ের তীব্র বিরোধিতা করেছিল। ইতিহাসের অমোঘ পরিহাসে প্রায় 1 যুগ পরে সেই একই আদালত শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। এখনো ওই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই রায়ের বিরুদ্ধে সোচ্চার। প্রথমেই আসা যাক হিউম্যান রাইটস ওয়াচের কথায়। এই সংগঠনটি দীর্ঘদিন ধরেই বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলে আসছে। শেখ হাসিনার আমলেও মানবাধিকার পরিস্থিতি নিয়ে তারা সরব ছিল। শেখ হাসিনার ফাঁসির রায়ের পর হিউম্যান রাইটস ওয়াচের ডেপুটি এশিয়া ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন, হাসিনার দমন পীড়নমূলক শাসনের প্রতি বাংলাদেশের মানুষের দীর্ঘদিন ধরেই ক্ষোভ, হতাশা রয়েছে। কিন্তু তারপরও যাবতীয় ফৌজদারি কার্যক্রমকে আন্তর্জাতিক ন্যায় বিচারের সব মানদণ্ড পূরণ করতেই হবে। নিরপেক্ষ তদন্ত এবং বিশ্বাসযোগ্য বিচারের মাধ্যমে হাসিনার প্রশাসনের অধীনে ভয়াবহ নির্যাতনের জন্য দায়ীদের জবাবদিহি করা উচিত। শেখ হাসিনা ও তাঁর স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ডের রায়ের প্রেক্ষিতে হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, এই প্রসিকিউশন আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে। আত্মপক্ষ সমর্থন, সাক্ষীদের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদের পূর্ণাঙ্গ সুযোগ এবং নিজের পছন্দমতো আইনজীবী নিয়োগের সুবিধা দণ্ডপ্রাপ্তরা পাননি। এই মৃত্যুদণ্ডের রায়ের ফলে বাংলাদেশে সঠিক বিচার নিয়ে উদ্বেগ আরও অনেক বেড়ে যাবে বলে মনে করেছে হিউম্যান রাইটস ওয়াচ। সংগঠনটি আরও বলেছে, হাসিনা সরকারের অধীনেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়ের করার দীর্ঘ ইতিহাস রয়েছে, যেখানে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বিচারে গ্রেপ্তার ও আটক, অন্যায়ভাবে বিচার করা এবং কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। হাসিনার পতন ঘটলেও সেই ট্র্যাডিশন বদলায়নি। প্রায় একই কথা বলেছে রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের হিউম্যান রাইটস অফিস বা OHCHR তাদের দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী যে কোনো পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের তীব্র বিরোধিতা করেছে। জাতিসংঘ বলেছে 2024 সালের জুলাই আগস্ট মাসে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে যে ছাত্র আন্দোলন হয় তা শেখ হাসিনার রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী হিংস্রভাবে দমন করার চেষ্টা করে। রাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী সেই সময় মোট 1400 মানুষ নিহত হন, যাদের মধ্যে অনেক শিশু ছিল। আহত হন হাজার হাজার। কিন্তু এই তথ্যগুলি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পক্ষে কোনো যুক্তি হতে পারে না। দীর্ঘদিন ধরেই মৃত্যুদণ্ডের বিধান বাতিলের দাবিতে রাষ্ট্রসংঘে একাধিক প্রস্তাব পাশ করা হয়েছে। রাষ্ট্রসংঘ মনে করে মৃত্যুদণ্ড কোনোভাবেই সুবিচার নিশ্চিত করে না, বরং তা সুবিচারের পরিপন্থী। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ থাকলেও তাকে মৃত্যুদণ্ড দেওয়া অনৈতিক এবং অন্যায়। শেখ হাসিনার আমলে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিরুদ্ধে সবথেকে সরব ছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সেই সংগঠনও হাসিনার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়ে বলেছে, মৃত্যুদণ্ড একটি অমানবিক সাজা। এতে মানবাধিকার লঙ্ঘন হয়। সভ্য পৃথিবীর বুকে এর কোনো স্থান নেই। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামা বলেছেন, 2024 সালের জুলাই আগস্টে ছাত্রদের নেতৃত্বে আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের জন্য যারা ব্যক্তিগতভাবে দায়ী তাদের বিরুদ্ধে তদন্ত করে সঠিক বিচার করা জরুরি। তবে শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রীকে যে পদ্ধতিতে বিচার করে সাজা দেওয়া হয়েছে তা নিরপেক্ষ বা ন্যায়সঙ্গত কোনোটাই নয়। মৃত্যুদণ্ড মানবাধিকার বিরোধী, চূড়ান্ত নিষ্ঠুর, অবমাননাকর এবং অমানবিক শাস্তি। কোনো বিচার প্রক্রিয়ায় এর স্থান নেই, থাকতে পারে না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, 2024 সালের জুলাই থেকে আগস্টের মধ্যে 1400 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। তাদের সুবিচারের জন্য আন্তর্জাতিক মানবাধিকারের মান পূরণকারী স্বাধীন ও নিরপেক্ষ বিচার পরিচালনা করা প্রয়োজন। কিন্তু তার পরিবর্তে এই বিচার এমন একটি আদালতের সামনে পরিচালিত হয়েছে যেটির স্বাধীনতার অভাব এবং অন্যায্য বিচারের ইতিহাসের জন্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে এর সমালোচনা করে আসছে। আসামিদের অনুপস্থিতিতে বিচারের নজিরবিহীন গতি এবং দ্রুত রায়দান এই মামলার ন্যায় বিচারের সম্ভাবনাকে প্রশ্নবিদ্ধ করেছে। প্রশ্ন হচ্ছে, কোনো ব্যক্তি যদি মানবাধিকার বিরোধী অপরাধ করেই থাকেন, মৃত্যুদণ্ডই কি তার একমাত্র শাস্তি? ইতিহাসের পাতা উল্টালে কিন্তু আমরা দেখব মৃত্যুদণ্ড না দিয়েও বিশ্বের বহু দেশ মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত প্রাক্তন শাসকদের শাস্তি বিধান করেছে। আফ্রিকার একটি দেশ চাদ
সেখানকার প্রাক্তন দোর্দণ্ড প্রতাপশালী নেতা হিসেনে হ্যাব্রে ক্ষমতায় ছিলেন 1982 থেকে 1990 সাল পর্যন্ত। তার শাসনকাল ছিল এক কথায় ভয়াবহ, অমানবিক ও তীব্র দমনমূলক। গোপন পুলিশ লেলিয়ে দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষ, নির্দিষ্ট জাতিগোষ্ঠী ও সাধারণ নাগরিকদের ওপর হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। অভিযোগ, 40 থেকে 50 হাজার মানুষ তার গোপন পুলিশের হাতে গ্রেপ্তার, নির্যাতন বা হত্যার শিকার হয়েছিলেন। ক্ষমতা হারানোর পর হ্যাব্রে সেনেগালে নির্বাসনে যান। 2000 সালে সেনেগালে গণতান্ত্রিক পরিবর্তনের পরে বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক মিডিয়ার চাপের মুখে সেনেগাল সরকার এক্সট্রা অর্ডিনারি আফ্রিকান চেম্বার্স গঠন করে হ্যাব্রেকে বিচার করার জন্য গ্রেপ্তার করে। 2016 সালের 30 মে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। 2017 সালে আপিল আদালত সেই দণ্ড বহাল রাখে। আদালত ভুক্তভোগীদের জন্য ট্রাস্ট ফান্ড গঠন করতে নির্দেশ দেয়, যাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা আর্থিকভাবে পুনর্বাসনের সুযোগ পান। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ উভয় সংস্থাই এই রায়কে মানবাধিকার ইতিহাসের মাইল ফলক হিসেবে উল্লেখ করেছে। লাইবেরিয়ার শাসক চার্লস টেইলরের বিরুদ্ধে সিয়েরা লিওনের নাগরিকদের হত্যায় মদদ দেওয়ার অভিযোগ ছিল। লাইবেরিয়ার গৃহযুদ্ধ শেষ হলে শান্তি চুক্তির অংশ হিসেবে 2003 সালে টেইলর নাইজেরিয়াতে নির্বাসনে যান। পরবর্তী সময় তীব্র আন্তর্জাতিক চাপের মুখে নাইজেরিয়া তাকে সিয়েরা লিওনের বিশেষ আদালতের কাছে হস্তান্তর করে। 2012 সালে 50 বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে। এক্ষেত্রেও কিন্তু প্রাণদণ্ড দেওয়া হয়নি। এমন উদাহরণ আরো অনেক আছে। ভেনেজুয়েলার মার্কোস পেরেজ হিমেনেজ 1952 থেকে 1958 সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। তার শাসন পদ্ধতি ছিল ভয়াবহ স্বৈরাচারী। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছিল প্রচুর। 1958 সালে তীব্র গণ আন্দোলনে মার্কোস পেরেজ ক্ষমতা হারান। তিনি প্রথমে ডমিনিকান প্রজাতন্ত্র, পরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং শেষে স্পেনে গিয়ে আশ্রয় নেন। 1963 সালে স্পেন আন্তর্জাতিক চাপের মুখে তাকে ভেনেজুয়েলায় প্রত্যর্পণ করে। রাজনৈতিক দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে আদালতে তাঁর বিচার হয়। এক্ষেত্রেও মৃত্যুদণ্ডের পরিবর্তে তাঁকে স্পেনে নির্বাসন দেওয়া হয়। বলিভিয়ার লুইস গার্সিয়া মেজা 1980 থেকে 1981 সালে সেই দেশের স্বৈরশাসক ছিলেন। ক্ষমতাচ্যুতির পর তাঁকে 30 বছরের জেল দেওয়া হয়। কম্বোডিয়ার খিউ সাম্পান 1975 থেকে 1979 সাল পর্যন্ত খেমার রোজ সরকারের নেতা ছিলেন। অভিযোগ, এই সময়কালে প্রায় 17 লাখ মানুষ নিহত হন। মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। কাজেই কোনো দেশের আদালত চাইলে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শাসককে মৃত্যুদণ্ডের পরিবর্তে অন্য শাস্তি দিতে পারে। দুর্ভাগ্যজনক বিষয় হলো, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় এই সংক্রান্ত সচেতনতা এখনো গড়ে ওঠেনি। ভারতেও বিভিন্ন সময় অপরাধীদের মৃত্যুদণ্ডের দাবি ওঠে। ধর্ষণের মতো ঘটনায় ফাঁসির দাবি জনপ্রিয় হয়েছে বারবার, কিন্তু ইতিহাস প্রমাণ করেছে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ডের মাধ্যমে ধর্ষণ বা স্বৈরাচার কোনোটিই নির্মূল হয়নি। তাই সমাজের সার্বিক গণতান্ত্রিকরণের স্বার্থেই বোধহয় নাগরিক সমাজের ফাঁসিবাদী হওয়ার
বিকল্প ভাবা জরুরি। আজ এটুকুই।